চরিত্রগুলো কি? আপনি বলুন কি চরিত্রে অভিনয় করে? সারাক্ষণ ঝগড়া করছে, কুৎসিত কথা বলছে, নানা রকম জাদু টোনা করছে, কি করছে? আজকে একটা এত বড় ঘটনা ঘটে গেল আরজিকর, একজন থিয়েটার করেছে এটা নিয়ে? তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে সেখানে সৎ থিয়েটার, ভালো থিয়েটার কি করে হবে? বিনোদনের থিয়েটার হবে, বিনোদন হবে, হা 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 হি হ্যাঁ, এরকম হবে। থিয়েটার সিরিয়াস হবে না এখন আর। নমস্কার। থেসপিয়ান্স নাট্য দলের ৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা যে উদ্যোগ নিয়েছি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনয়ের সঙ্গে যুক্ত বা থিয়েটারের বিভিন্ন কলাকুশলী, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার, তাদের জীবন, তাদের চিন্তা উপস্থিত করার, সেই কার্যক্রমে আজকে আমরা কথা বলবো শ্রীমতী সুদীপা বসুর সঙ্গে। নমস্কার। থেসপিয়ান্সের পক্ষ থেকে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। সাধারণত আমি খুব অন্তরঙ্গভাবেই বলছি যে, এবং আন্তরিকভাবে, যে এই সমস্ত ইন্টারভিউ বা কথাবার্তা শুরু হয় খুব প্রশংসাসূচক কথা দিয়ে। আপনি নিন্দা দিয়ে সূচক। আমি বরং আমার একটা অনুযোগ দিয়ে শুরু করব, নিন্দা বলবো না, বলুন, অনুযোগ। বলুন। সেটা হচ্ছে যে সুদীপা বসুকে চলচ্চিত্র, সিরিয়াল, এইভাবে পর্দায় মানুষ দেখতে দেখতে একেবারে ঘরের লোক হয়ে গেছেন, সকলেই চেনেন, তার সমস্ত কাজ মানুষের কাছে পরিচিত। কিন্তু থিয়েটারের সুদীপা বসুকে কিন্তু মানুষ ততটা চিনতে পারলেন না। এর কারণটা কি? না, এটা এই কথাটা আমি একটু মানে প্রতিবাদই করব। প্রতিবাদ হয়তো একটু বেশি শক্ত কথা হয়ে গেল। আসলে আমি যে কটা থিয়েটার করেছি, যেমন আমি আর দিদি আমরা একবার বেনারসে বেড়াতে গেছিলাম। আমরা হাঁটছি রাস্তা দিয়ে, হঠাৎ একটা বারান্দা থেকে একজন দম্পতি বলে উঠলেন, আরে হৈমন্তী না? তো এটা কি ভুলে যাওয়ার মতো? আমি যেগুলো করেছি সেগুলো মানুষ মনে রেখেছেন। হ্যাঁ, অবশ্যই। এবং এখন এমন কোনো থিয়েটার, এখন যে থিয়েটারের প্রচলন হয়েছে যে 10টা রাত্রির রিহার্সাল হবে, শো হবে, 10টাই শো হবে। এখন কোনো থিয়েটার কিন্তু 500, 1000 মারিচের মতো চলছে না কিন্তু বছরের পর বছর। কাজে এই থিয়েটারের সঙ্গে আমি খুব একটা যুক্ত হতেও চাই না। মানে যে থিয়েটার অনেক দূর যায় না, সুদূর প্রসারী হয় না, সেখানে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি যে কটা থিয়েটার করেছি, যে কখানা থিয়েটার করেছি, আজকে মনোজ মিত্রর জন্য আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি ওনার সঙ্গেও কাজ করেছি। উনি যেখানেই থাকুন, ভালো থাকুন। মানে আমি সাজানো বাগানো করেছি, আমাকে উনি ভেবেছেন নাথ বউ হিসেবে, তার সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। কাজে আমি যে কটা থিয়েটার করেছি মানুষ মনে রেখেছে কিন্তু। কিন্তু এখন থিয়েটারে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি একটু বলুন তো, দেবশঙ্কর হালদারের বাইরে কজন অভিনেত্রী, অভিনেতার নাম আপনি মনে রাখতে পারবেন? হ্যাঁ, গ্রুপ থিয়েটার এক তো হচ্ছে কমার্শিয়াল থিয়েটার, এক সময় যখন ছিল তখন স্টার বা কমার্শিয়াল থিয়েটার যখন ছিল, কমার্শিয়াল থিয়েটার সৌমিত্র চট্টোপাধ্যায় একটা অন্য উচ্চ মার্গে নিয়ে গেছিলেন। একদম, এবং একদম সেটাকে একটা গ্রুপ থিয়েটার এবং কমার্শিয়াল থিয়েটারের একটা মেলবন্ধন বলা যেতে পারে। হ্যাঁ, এবং সেটা রমাপ্রসাদ বণিকও করেছিলেন, স্বরলিপি, সবকিছু মানে করেছিলেন ওনারা। হ্যাঁ, কিন্তু এখন গ্রুপ থিয়েটারে যে জিনিসটা, যেটা আমরা যেভাবে সেই 60-এর দশকে, 70-এর দশক থেকে আমরা যখন গ্রুপ থিয়েটার খুব ছোটবেলা থেকে শুরু করলাম, তখন যে গ্রুপ থিয়েটার ছিল, এখন তো ফর্মটাই আর সেইভাবে পাওয়া যায়। রাজনৈতিক পটভূমি তো পাল্টে গেছে। আপনি কি করে করবেন এখন? হয় আপনি একটা এমন থিয়েটার করবেন যেটা অ্যান্টি গভর্নমেন্ট, অথবা ফর গভর্নমেন্ট। তো সেটাতে প্রচুর হাততালি হতে পারে, কিন্তু কোনো সততা থাকবে না। সম্ভব নয়, সম্ভব নয়। আজকে একটা এত বড় ঘটনা ঘটে গেল আরজিকর, একজন থিয়েটার করেছে এটা নিয়ে? 3 মাস হয়ে গেল তো, কেউ করলো? আজকেই ছিল হয়তো শো, 3টে, ওই অবন্তীর ছিল একটা, লালের ছিল একটা, নীলের ছিল একটা। আমি দেখতে যেতে পারিনি আমার কাজের জন্য, কিন্তু
হচ্ছে, কিন্তু সেভাবে কোথাও যে আন্দোলন যেভাবে শুরু হলো, নাটকও তো সেটাতে সাড়া দেওয়া উচিত। উচিত হয়তো অবশ্যই। হয়নি তো করেনি তো। আর এটা মানে আমরা চেষ্টা করছি, আমরা আগামী 27শে নভেম্বর আমাদের এই 30 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করছি। তাতে আমরা একটা নাটক উম, একেবারে অন্তরঙ্গ থিয়েটারের ফর্মে করছি। সেটা তৃপ্তি মিত্রতে? না, এটা করছি তপন থিয়েটারের ওপরের আচ্ছা আচ্ছা, বড় বাহ বাহ, ভেরি ওইখানে গুড ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ। ওইখানে দ্রোহ পর্ব নাটক। যে কথাটা হচ্ছিল যে সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি দুটোই অনেকটা বদলে গেছে। ভয়ঙ্কর। হ্যাঁ, তো তখন আহ, একটা সময় ছিল যখন সরকারের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে কথা বলা নাটকও উম, খানিকটা গ্রহণযোগ্য, খানিকটা অ্যালাউ করা হতো। না, কিন্তু আপনি একটা জিনিস দেখেছেন কি, যখন বলা হতো সেই কথা বলাগুলো ভীষণ হাততালি হাততালি দেওয়ার জন্য বলা হতো, গভীর কথা বলা হতো না। কারণ আমি কিন্তু সত্যি প্রচন্ড ভাবে থিয়েটার দেখি, সব রকম থিয়েটার, কোনো থিয়েটার গভীর কথা বলেনি যেখান থেকে মানুষ চুপ করে যাবে। না, এমনকি আপনি কি উৎপল দত্তের যে রাজনৈতিক নাটকগুলো ছিল সেগুলো কেউ বলবেন? উৎপল দত্তের আমার বয়স অনুযায়ী আমি উৎপল দত্তের একটি নাটকে দেখেছি, টেনে তোলো, আর কিছু দেখিনি। ও আচ্ছা, না উৎপল দত্তের যেগুলো রাজনৈতিক নাটক মানে একেবারে আমাদের দেশের সঙ্গে, না, সেগুলো তো দুঃস্বপ্নের নগরী, ব্যারিকেড। সে তো দুঃস্বপ্নের নগরী, ব্যারিকেড, দুঃস্বপ্নের নগরী, বা কিছু তো মানে আমাদের ভীষণ শিক্ষামন্ত্রী চুরি করেছেন, সে জাগে, না সে বাদ দিন। সেটা না, কিন্তু উৎপল দত্তের নাটক এখন পড়তে ভালো লাগে। আপনি এখন কি করে মেলাবেন ওনার যা মতাদর্শ, হুম, তার সঙ্গে এখন যে দলটি আছে, আমি বলবো, তারা কোথায় মিলছে বলুন তো? আপনি যদি মার্ক্সবাদী ধরেন, হুম। তাহলে কোথায় তারা? এখন সমসাময়িক আপনি তো করতে পারবেন না, কন্টেম্পোরারি হতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। একটা 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 রাজ্য যেখানে একজন ভদ্রমহিলা সবকিছু ডিকটেট করেন, তার প্রত্যুত্তরে বলার কোনো লোক নেই, এরকম এর চেয়ে আনফরচুনেট কি হতে পারে বলুন? এখন তো এখন তো সেই রকমই একটা কলমের দরকার, যে কলমের জোর আছে। লিখছে কে? কেউ লিখছে না। সবাই তো যারা সবাই তো ধরা হয়ে গেছে। এই যে যারা ভীষণ প্রতিবাদে হেঁটেছিল, সবাই সরে গেল, সবাই সরে গেল। প্রত্যেকের কাছে থ্রেট কল গেছে, প্রত্যেকের কাছে। এভরিবডি গট থ্রেট কল। হয় তুমি আমার এখান থেকে অনেক টাকা নিয়ে আমার সঙ্গে নাচো, আর না হলে তোমায় আমি দেখে নেবো, একদম। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে সেখানে সৎ থিয়েটার, ভালো থিয়েটার কি করে হবে? বিনোদনের থিয়েটার হবে, বিনোদন হবে, হা 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 হি হ্যাঁ, এরকম হবে। থিয়েটার সিরিয়াস হবে না এখন আর। মানে সেটা সেই অর্থে আপনি বলছেন যে এই যে সৎ নাটক সেটা যে হচ্ছে না সেটা মানুষ করে উঠতে পারছেন না বলে নয়, চাপে হচ্ছে না বা সেই চাপে হচ্ছে পরিস্থিতিটা। না মানে, কিছু কিছু মানুষ আছে যারা সব চাপের বাইরে, তার নাম অঞ্জন দত্ত। উনি যেভাবে আরেকটি লেয়ার করছেন, এটা সম্পূর্ণ অ্যাবসলিউটলি আউট অফ দ্য টেক্সট, এন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করার কথা, এই থিয়েটারে আমি বিশ্বাস করি, এই থিয়েটারে আমি সেই জন্য করছি। আমি যে থিয়েটার এখন বিশ্বাস করি না, এই বয়সে এসে যে থিয়েটারে রাজনৈতিক ভাবে বিশ্বাস করি, আমি করব না। মানে অঞ্জনদা এই বয়সে এসে নিজে ডিক্লেয়ার করছেন যে লাস্ট থিয়েটার ওনার, এটা তো ওনার প্রতিবাদ। এটা তো ওনার মানে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। যেভাবে উনি লিয়ারকে ইন্টারপ্রেট করেছেন, সেটা মানে হ্যাটস অফ। যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না, কারোর দায় নেই। এটা ওনার বক্তব্য, এটা ওনার স্টেটমেন্ট, উনি করছেন। যারা ওনার সঙ্গে আছে তারা কমরেড, আমি ওনার কমরেড, আমি থাকবো, পরিষ্কার। আপনার রাজনৈতিক আহ, মতাদর্শকে বাদ দিলেও যে আপনি তাহলে যে এই সিরিয়াল বা সিনেমাতে যে কাজগুলো করেন সেগুলো কি আপনাকে সেই স্যাটিসফ্যাকশন কিছুমাত্র দেয়? আমার অভিব্যক্তি বলে দিচ্ছে, সিরিয়াল আমি টাকার জন্য করি না, আমার খেতে হয়, ওটা করে আমার খেতে হয়। সিনেমা মাঝে মাঝে ভালো হুম। চরিত্র দেয়, কিন্তু না, এখনো পর্যন্ত আত্মার খিদে মেটায় থিয়েটারই, একদম।
আপনার যে এই মঞ্চের অভিনয়, সেটা কি আপনার আপনার শুরুটা কি মঞ্চের অভিনয় দিয়েই হয়ে তারপরে ফিল্মে, না ফিল্মটা দিয়েই আপনি শুরু করেন? না, না, আমার মঞ্চে অভিনয় একদম একটা, আমি ক্লাস 9-এ পড়তাম, তখন একটা হুম শৈলেশ গুহনিয়োগের ফাঁস বলে একটা হুম থিয়েটার ছিল, সেখানে আমি একটা তপন বলে একটা ক্যারেক্টার করেছিলাম। সেটা আমি তখন ক্লাস 9-এ পড়ি, একটা ছেলের চরিত্র। আমার প্রথম ডায়ালগ ছিল, বাবা 10টা টাকা হবে। কারণ আমার শারীরিক গঠনটা এমন না, যেখানে আমাকে খুব ভীষণ একটা সুন্দর গৃহবধূ, আমাকে অনেকে বলেছে যে আপনাকে কাস্ট করাই যায়, কিন্তু আপনাকে একটা খোঁপা বেঁধে টিপ পড়লে না আপনাকে একটু অন্যরকম লাগে। কিছু করার নেই আমার। তো আমার না, আমি থিয়েটার দিয়ে শুরু আমার। তারপরে আমি কিছু বছর বাদে অঞ্জনদার ওয়ার্কশপে জয়েন হুম। করি, ইউনিফর্মে। ইউনিফর্মে, হ্যাঁ। তারপরে উনি প্রথম মানে ওয়ার্কশপে আমাকে, উনি ওনার প্রথম থিয়েটার না, ওনারা তারপরের প্রজেক্টের থিয়েটারে আমাকে কাস্ট করেন, পাতি প্রেমের গল্প, হুম ওয়েস্ট সাইড স্টোরি, খুব নামকরা ব্রডওয়ে থিয়েটার। হুম হুম। তো ওখানে মারিয়ার চরিত্রে আমাকে কাস্ট করেন। দ্যাট ওয়াজ 89। আচ্ছা। ওখানে অন স্টেজ গান ছিল, এবং মানে ভীষণ একটা খুব ফ্লোরাল একজন মহিলার চরিত্র, এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল, অ্যান্ড ইট ওয়াজ লাইক বললো। এবার তারপরে অঞ্জনদা আমাকে, আমি অঞ্জনদার কাছে গেছি, উনি আমায় অনেক শিখিয়েছেন, অনেক ভালো ভালো বই পড়িয়েছেন, ছবি দেখেছেন, কিন্তু বলেছে আমার আমার থিয়েটার গ্রুপে তোমার কোনো জায়গা নেই। আমি একলা থিয়েটার করি। তখন হাইনি মিউলার করছেন, মানে ভীষণ এক্সপেরিমেন্টাল থিয়েটার, হুম। একলা একলা করছেন। তখন মেঘনাদ ভট্টাচার্য ভীষণভাবে খুঁজছিলেন এমন একজন কাউকে যে ইংলিশ, বাংলা, হিন্দি ভীষণ ফ্লুয়েন্ট বলতে পারে। অঞ্জন দা আমাকে নিয়ে যান, অঞ্জন দাই নিয়ে যান, যে আচ্ছা। এই মেয়েটি আমার গ্রুপে ওয়েস্টেড হচ্ছে, তুমি একটু ট্রাই করে দেখো। That's it. তার থেকে আপনি যখন পর্দার অভিনয়তে এলেন, তখন কি আপনার এই মঞ্চের অভিনয় আপনাকে কিছু সাহায্য করলো? সাহায্য করলে থেকে আমার বলে একটু অসুবিধাতেই ফেললো, বাকিরা এত খারাপ অভিনয় করে। আমি প্রশ্নটা এই কারণে করছি যে এখন যারা আসছে, তারা কিন্তু থিয়েটারে অনেককেই দেখা যায়। সেদিনকে একজন সিনিয়র শিক্ষক, তার সঙ্গে কথাও হচ্ছিল, যে তারা থিয়েটারের নাম করে আসছে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে পর্দায় কাজ করা। তার আগে বাংলাটা ঠিক করে বলুক, তারপরে কথা বলবো তাদের সম্বন্ধে। এর বাইরে আমার কিচ্ছু বলার নেই। রিল করার বাইরে, অনেক কিছু করার বাইরে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসলে তারপর আসলে তো থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারপরে তো এত হয়ে গেল তো, মানে একটা বাংলা কনস্ট্রাকশন ঠিক করে বলে না। বাংলাটা বলুক আগে, তারপরে অভিনয় করে। আমি অমিত্রাক্ষর যেতে বলছি না, হুম হুম। বয়ার ছন্দ যেতে বলছি না, একটু বাংলাটা ঠিক করে বলুক। এখনকার জেনারেশন সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই। হয়তো বলা উচিত না, কেননা ওরা এখনকার ছেলে মেয়ে, ওরা এখনকার ট্রেন্ডই তো ফলো করবে, কি করা যাবে। কিন্তু সেটা আমরা যখন পড়াশোনা করেছি, তখন যে সাহিত্য নিয়ে আমাদের কিছুটা পড়তে হতো, যারা বিজ্ঞান পড়ছে তারাও সাহিত্য নিয়ে যথেষ্ট পড়াশোনা করতো। সেইটা কি হেল্প করে না নাটকে বা অভিনয়ে? এ আপনি কি বললেন, সাহিত্য! ওরা একজন, তার মধ্যে জানেন, আমাদের একজন অভিনেত্রী বলেছিল, রামকৃষ্ণ পরমহংসদেব দাড়ি নিয়েই জন্মেছিলেন। এইটাই যদি লেভেল হয়, তাহলে দরকার নেই কথা বলা। আপনি অন্য কথা বলুন, মানে না, আমি আমি সেইটাই আমরা আলোচনায় আনতে চাইছিলাম, যে সাহিত্য কতটা, সাহিত্য পড়া, সাহিত্য সম্বন্ধে খোঁজ খবর রাখা, এটা একটা চরিত্র ফুটিয়ে তুলতে, অভিনয় করতে কতটা গুরুত্বপূর্ণ একটা কথা সেই। আমি বলছি, আপনি ধরুন একটি ছেলে একটি মেয়ে, হুম তারা ইয়াং, হুম তারা চুলের মধ্যে প্রচন্ড স্ট্রিক করে ফেললো, তারা জানেই না দুদিন মধ্যে বঙ্কিমচন্দ্রের একটা ক্যারেক্টার হতে পারে, হুম তারা করে ফেললো স্ট্রিকটা। একমাত্র আমি আমি জানি না এখানে চ্যানেলের নাম বলা উচিত কি উচিত না, একমাত্র আকাশ আর্ট যে খুব ভালো সাহিত্য নিয়ে কাজ করে এখনো। ওখানে হয়তো ওদের হয়তো টিআরপি খুব বেশি নয়, প্রচন্ড গ্র্যান্ডার নেই, কিন্তু কন্টিনিউয়াসলি ওরা খুব ভালো সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছে, খুব খুব ভালো। জলসা টলসা করবে না, জলসা এখন হাতে মেহেন্দি মাখবে, সঙ্গীত গাইবে, এসব করবে, নানা রকম জলসা, জি টিভি, এগুলো করবে না, ও সব এখন হিন্দিতে চলে গেছে।
পুরো ছাপা আসে, ছাপা দেখে এরকম ভাবে বলে। খুবই দুঃখজনক। মানে আমাকে এমনি লোকে কাজ দেয় না, টাকার পর আরো দেবে না, না আই ডোন্ট সেটা তো কেয়ার। এই প্রসঙ্গেই আসি। আপনার ইন্ডাস্ট্রি আপনি যেভাবে বলেন, না সেইটা কি আপনার কাজ করার ক্ষেত্রে কখনো অসুবিধার সৃষ্টি করেছে? করলে আমার কিছু যায় আসে না, আমি যেটা সত্যি সেটা বলবো, একদম বলবো। তাতে কিছু মানুষ আমাকে মাথায় করে রাখবেন, হুম। সম্মান করবেন, কিছু মানুষ ভয় পাবেন, ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আর 58 বছর বয়সে এসে আমি আর কি নিয়ে ভাববো বলুন তো? করলাম তো অনেক কিছু, এমন কাজ করলাম লোকে মনে রাখবে, এক হুম। আকাশের নিচে লোকে মনে রাখবে। অবশ্যই। অনেক অনেক কাজ করেছি যেগুলো মনে, কলকাতার ইলেকট্রা মনে রাখবে, বাসভূমি মনে রাখবে, কর্ণাবতী মনে রাখবে, অনেক কাজ মনে রাখবে। হলো তো, মানুষের একটা রিটায়ারমেন্টেরও তো বয়স আসে। আমি আর 3 বছর বাদে যদি আমি রিটায়ার সেভাবে করে, আমি শুধু নিজের মতো একটু বই পড়ে, একটু ছবি এঁকে নিজের মতো কাটাতে চাই, কাটাবো, কি অসুবিধা আছে? এই যে আপনি বললেন একটা কলকাতার ইলেকট্রা, হুম। আমার অতি ওটাই। প্রিয় একটি নাটক, আমার যেটা আমার উম, মানে মঞ্চে তোলাটাই একটা খুব কঠিন, যে কোনো পরিচালকের কাছে এবং এটা এটা একটা চ্যালেঞ্জ। এক্ষেত্রে আমি একটা খুব সম্মানের সঙ্গে কৌশিক সেনকে বলবো, যে কৌশিক সেন আমাকে বলেছিল একবার, আমরা NT1 শুটিং করছিলাম, কৌশিক আমায় ডেকে বললো, তুমি এখন কিরকম ব্যস্ত গো? আমি বললাম, ব্যস্ত এই শুটিং করছি ইত্যাদি। বললো, আমি একটা থিয়েটার করবো যেটা পশ্চিমবঙ্গে আর কেউ করতে পারবে না, তুমি করবে? বললাম, কি? বললো, কলকাতার একটা বুদ্ধদেব বসু, পাঠিয়ে দিচ্ছি টেক্সটটা। আমি আর দ্বিতীয়বার ভাবিনি, এবং এটার জন্য আমি কৌশিক সেনের কাছে এত কৃতজ্ঞ, এত কৃতজ্ঞ, যে এরকম একটা ক্যারেক্টার আমার জন্য ভেবেছিল এবং বলেছিল পশ্চিমবঙ্গে একমাত্র তুমি করতে পারো। এটা একটা বিরাট পাওয়া। আমার অবশ্যই। কাছে এই পাওয়াগুলো ওই পদ্মবিভূষণ, পদ্মশ্রী, বঙ্গশ্রী, কন্যাশ্রী এগুলোর থেকে অনেক বেশি আর কি। ফলে আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, যেটা, যে এই যে কলকাতার ইলেকট্রা, সেটা কি আজকে যারা অভিনয় করতে যাচ্ছে থিয়েটারও বা অন্য মাধ্যমে, আমার তো মনে হয় যে সকলে কি এইসব নিয়ে আলোচনা, আপনি কি, আপনার সঙ্গে কেউ করে কলকাতা ইলেকট্রার কথা, কিংবা অনামনি অঙ্গনার কথা? মানে আপনি অভিনেত্রী বলেই আপনাকে আমি ইন্টারভিউ আপনি করছি। আসার আগে আমার একটা ইন্টারভিউ হয়েছিল। আমি না খুব একটা বেশি সোশ্যাল মিডিয়ায় নেই, তো খুব একটা ইন্টারভিউ দিইও না। হুম, হুম। আমার একজন ইন্টারভিউ নিলেন, তিনি আমার সমস্ত ব্যক্তিগত কথা নিয়েই কথা বললেন। তার ফলে যেটা হলো, ওনার প্রোফাইলে গিয়ে সবাই ওনাকে গালাগালি করলেন যে আপনি ওনার, সুদীপা বসুর মতো একজন অভিনেত্রীকে পেয়ে ওনার জীবনে কটা মেয়ে, ওনার জীবনে কি, এইগুলো নিয়ে কথা বললেন। এবারে যারা আসছে তারাও যদি একটু হোমওয়ার্ক করে আসে তাহলে তো আমারও ভালো না লাগে। নিশ্চয়ই, আমরা তো উম, আহ, অবশ্যই ব্যক্তি, সুধীবা বসু সেখানে একটা হ্যাঁ, ইম্পর্টেন্ট, নিশ্চয়ই থাকবে, কোনো কিন্তু অসুবিধা তার নেই আমার তাতে। ব্যক্তিত্বকে অস্বীকার করে তো তার নাটকীয় না, হয় জীবন না। হবে না। ব্যক্তি জীবন অস্বীকার করে অস্বীকার করে কখনো হবে হয় না। না। কিন্তু আমরা তো তার শিল্পী জীবন, তার সেইটাকেই তুলে ধরতে চাই। আপনার একদম, বক্তব্য একদম। শিল্পী হিসেবে আপনি কি ভাবেন, যে এই সেই ব্যাপারটা, যে আপনি হুম, যে এই মাধ্যমটা এলেন, সেখানে একটা প্রশ্ন, যে আপনি অভিনেত্রী হুম, হতে গিয়ে হুম। সেই, মানে এগুলো সবই আমরা কিন্তু আলোচনা করছি বা আপনার কাছে জানতে চাইছি, যে পরবর্তী প্রজন্মে এগুলো যদি রেকর্ডেড থাকে, সবাই শুনলে তারা কিছু জানতে পারবে, শিখতে পারবে, বা কিভাবে সমাজ পরিবর্তিত হচ্ছে সে সম্বন্ধে একটা ধারণা করতে পারবে। আপনি তো অনেকদিন আগে শুরু করেছেন, তখন এই অভিনেত্রী হওয়ার জন্য আপনার কি আহ পারিবারিকভাবে বা সামাজিকভাবে কোনো বাধা বা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? পারিবারিক ভাবে তো বলতে গেলে আমি 9:30 10টার পরে বাড়িতে ঢুকলে আমার বাবা বার করে দিতেন। আমি এমন একটা পরিবার থেকে আসি যেখানে থিয়েটারকে কোনোভাবে সাপোর্ট করা হয় না, এবং আমার মা বিশ্বাস করতেন থিয়েটার যারা করে তারা খারাপ নয়। আচ্ছা। তো আমি ভীষণ প্রতিবন্ধী, মানে আমি অতটা ভাগ্যবতী নই যে বিদীপ্তা, সুদীপ্তা, বিদিশা, মানে বিপ্লব চক্রবর্তীর মেয়ে বা সেজুতি, মানে বাবা থিয়েটারের পরিবারের থিয়েটারের একটা মানুষ, ঐতিহ্য যারা বহন পরিবারের করছে। মানুষ। আমি একদম একা ঘষে 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 যা হওয়ার হয়েছি। ভীষণ প্রতিবন্ধকতা। আমার মেজদি, আমার মেজদি আমাকে প্রচন্ড হেল্প করেছেন। উনি উনি অভিনয় ভালোবাসতেন, উনি অভিনেত্রী হতে পারেননি, সেজন্য আমাকে প্রচন্ড সাপোর্ট করেছেন। এবং তারপরে আমার আমার লড়াইটা একদম একলা, আমার লড়াই ছিল কিন্তু একদম। আপনি তাহলে এই মাধ্যমটা বাছলেন কেন এত প্রতিবন্ধকতার আমি মধ্যে? একটা আমি আমি একটা সময় 90 সাল থেকে 94 সাল অব্দি তাজ বেঙ্গলে চাকরি করেছি।
আচ্ছা। আমি কর্পোরেটে চাকরি করতাম, আমি ওখানে হাউসকিপিং সুপারভাইজার ছিলাম। কিন্তু আমি শুধুমাত্র আমাকে মেঘনাদা যখন ডেকে বাসভূমির কথা বললেন, হুম। আমি তখন এক কথায় রাজি হয়ে গেছিলাম। বললেন তোমায় চাকরিটা ছাড়তে হবে। আমি ছাড়বো, কোনো অসুবিধা নেই। তখন 92 সালে 8,000 টাকা মানে কিন্তু অনেক টাকা। অবশ্যই। আর তখন আমি একটা আমাদের নিজস্ব শোতে 125 টাকা পেতাম, আর কল শোতে 150 টাকা। কিন্তু তখনও কিন্তু আমি জানতাম না যে বাসভূমি হিট করবে। আই টুক আ রিস্ক। হোক, দেখা যাক না, রিস্ক। আমার জেনারেল ম্যানেজার খুব অবাক হয়ে বলেছিলেন, শি ওয়াজ আ পার্সি এন্ড শি সেড, why you are leaving this job? I mean, are you dissatisfied? And Tata Vision, they are very good to employer. I'm like, no. It's just that I want to do theatre. Whole time theatre. Okay, how much are you going to? কারণ পার্সিতে খুব ভালো পয়সা পায় ওখানে মুম্বাইতে। How much are you going to how much are you going to get that? I'll get, if it is a call show, it's going to be 150 rupees, and if it is a its own show, it's 125. My God, for that you are leaving the job. I said, yes, I'm leaving the job. তো সুইটলি বলছেন, অল দ্য বেস্ট টু ইউ। সেই ভালোবাসাটা আপনার যে তৈরি না, হলো। ওই বাসভূমির স্ক্রিপ্টটা পড়লাম, আর আমার মনে আছে আমি পুজোর সপ্তমীর দিন শুনতে গেছিলাম। আচ্ছা। ওই যে মেঘনাদার পড়া আর সবটা নিয়ে আমাদের পুরো মাথাটা, মানে আমি বললাম, না এটা এই পাঠটা হয় করতেই হবে। এবং যেহেতু আমার মামা বাড়িতে বাসন্তী পুজো হয়, তারপরে আমি মানে ওই মা দুর্গার ওই ওই বাসভূমির ওই ইন্টারভেলের সিনের মধ্যে ধুনোটা উঠছে, আমি দাঁড়িয়ে আছি, বাবা আমার কাছে, ওই সবটা আমার কাছে ম্যাজিক্যাল ছিল। আর আমার মানে ট্রানজিশনটা ভয়ঙ্কর, মানে ফ্রম অঞ্জন দত্ত টু মেঘনাদ ভট্টাচার্য, মানে টোটাল প্রাচ্য, যেখানে রিহার্সালে বিয়ার খেতে খেতে রিহার্সাল হয়, আর একটা জায়গায় একটা ভয়ঙ্কর নিষ্ঠা ভরে একদম, দুটোই খুব, এটা আমাকে খুব সমৃদ্ধ করেছে। মানে এই অঞ্জনদার পাশ্চাত্য এবং মেঘনাদ ভট্টাচার্যের প্রাচ্য, এটা আমাকে কমপ্লিট করেছে অ্যাজ আ থিয়েটার পার্সন। কেন, খুব কম লোকের ভাগ্যে এটা জোটে, খুব কম লোকের ভাগ্যে। শিক্ষক হিসেবে আপনি যাদের এছাড়া আমার এই দুজন শিক্ষক, মানে এরা গুরু, এরা গুরু একদম। মেঘনাদ ভট্টাচার্য হচ্ছে প্রণাম করা গুরু, আর অঞ্জন দত্ত হচ্ছে হ্যান্ডশেক করা গুরু, কিন্তু এরা গুরু একদম। আচ্ছা। তা এই এত আজকে যারা অভিনয় করতে আসছে, যে সমস্ত মেয়েরা, তাদের কি এই এতটা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে পারিবারিক বা সামাজিক ভাবে? না, পরিবার তো তাদের এগিয়েই দেয়, তারা 3টে সিরিয়াল করে, একটা ফ্ল্যাট করে, 3টে গাড়ি করে, কোনো প্রতিবন্ধকতা হয় না। কেন, এখন ইকুয়েশনটাই একদম পাল্টে গেছে, একদম। তো এটাকে কি আপনি সমাজের উন্নতি বা অগ্রগতি বলবেন? আমি শুধু বলবো যে এইরকম ভাবে চললে আমাদের এখানে কোনো শ্বেতা পাতিল বা সামনা তৈরি হবে না। অভিনয়টা তো জানতে হবে, স্ট্রাগল না করলে অভিনয় কি করে হবে? জীবনের স্ট্রাগলের কথা বলছেন? নিশ্চয়ই। এত সহজে পেয়ে যাচ্ছে সবকিছু, এক একটা সিরিয়ালে এক একজন আসছে, ও মা, তারা সব, অল অফ দেম আর সেলিব্রিটি। আমাদের এই স্টেটাসটায় পৌঁছতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে। আমি এখনো নিজেকে সেলিব্রিটি মনে করি না, বাট একটা তো কোথাও, মানে এর চরিত্রগুলো কি, আপনি বলুন, কি চরিত্রে অভিনয় করে, সারাক্ষণ ঝগড়া করছে, কুৎসিত কথা বলছে, নানা রকম জাদু টোনা করছে, কি করছে এরা? কেউ একজন বৈজ্ঞানিক, কেউ একটা কোনো কি কি বলবো, মানে এমন কোনো চরিত্র যেগুলো শেডস আছে, যেগুলো নানা রকম, সবটা এত পারিবারিক কুটকাচালি, সবটা, মানে নট, আমি সত্যিই দেখি না, কারণ এখন ওটিটি আমার অপশন আছে, আমি ভালো জিনিস দেখি, টেলিভিশন দেখতে ইচ্ছা করে না, কিন্তু আমায় করে খেতে হবে এটাই। সবাই বলতো আমি নেবো না, কি দরকার ভাই, তুমি টেলিভিশন পছন্দ করো না, কিন্তু আমার দরকার নেই। আমি খুব রিসেন্টলি একটা কাজ করলাম, ওই অনুরাগের ছোঁয়া, তাতে একটা চমৎকার ঠাকুমার ক্যারেক্টার করেছি, আমি ভেরি হ্যাপি। আমার ওরকম 7 দিনের কাজ থেকে আমার মাস চলে যাবে। এই তো আমি আর আমার যিনি দিদি আছেন, এই তো আমার খাওয়া দাওয়ার লোক। আর আমি খুব সিম্পল লিভিং এ বিশ্বাস করি, আমার খুব দরকার নেই টাকার। একটা ছোট্ট গাড়ি আছে, বাড়িটা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এখন তো মানুষের ডিমান্ড ক্রমশ বাড়ছে, মানুষ আরো 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 তো পেতেই চাইছে। তবে এই যে আপনি বলছেন যে আপনি অনেক দিন ধরে স্ট্রাগল করে যে পরিচিতি পেয়েছেন, এখন অনেকে
খুব সহজে পেয়ে যাচ্ছে। হুম। আহ, কিন্তু আপনার যে পরিচিতি যতদিন ধরে রয়েছে, যতদিন আপনি ধরে রেখেছেন, সেটা পাবে না, সেটা কি তারা ধরে রাখতে? পাবে না। 3 বছর ম্যাক্সিমাম, 3 বছর ম্যাক্সিমাম। আপনি একজনকেও বলুন না যে যারা যে চরিত্রে অভিনয় করছে তাদের আসল নাম কি, বলতে পারবে না কেউ। সুদীপা বসু নামটা অন্তত বলে। হুম, অবশ্যই। এইটুকু অর্জন করতে পেরেছি, এটা আমার যথেষ্ট, যথেষ্ট। দরকার নেই আর। একটা সময় বাহা বলে ক্যারেক্টারটির জন্য শাড়ি বেরিয়ে গেল, কোথায় আছে, কোথায়? একটা জিনিস মানে অধ্যাবসায় থাকতে হয়, অধ্যাবসায় না থাকলে হয় না। শুধু রিল করলাম, নাচলাম, গাইলাম, আমার কত কি বলে সাবস্ক্রাইবার নাকি, আমি তো সব টার্মস গুলো জানিও না, সাবস্ক্রাইবার, তার উপর দিয়ে কাস্টিং হয়, হোক, কতদিন যাবে? সব তো 5 থেকে 8 মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, যাচ্ছে 5 বছরের মতো এক আকাশের নিচে যাচ্ছে, যাচ্ছে না। এই যে মানুষের মনে রাখা, তার জন্য যে একটা অধ্যবসায়, তার জন্য চেষ্টা, পরিশ্রম, আপনি যাদের যে দুজনের নাম বললেন, আহ, আমি একটু অন্য দিকে হ্যাঁ, হ্যাঁ, আলোচনাটা হ্যাঁ, নিয়ে যাই। নিশ্চয়ই, যে নিশ্চয়ই। স্মিতা পাতিল এবং আহ, শাবানা আজমি। শাবানা আজমি, আমার তো মনে হয়, যেটা আপনি বললেন যে যাদের এই যে চরিত্রগুলো, তাদের অরিজিনাল নামটা কেউ মনে রাখেনি, হুম, কিন্তু স্মিতা পাতিল, শাবানা আজমি যে অভিনয় করেছেন, হুম। সেখানে কিন্তু চরিত্রের নামটা লোকে ভুলে যেতে পারে, কিন্তু অ্যাক্টরদের নাম ভুলবে না। স্মিতা যে অভিনয়টা করে গেছেন, সেটা চিরকাল কে লোকের মনে মির্চ থাকবে। মাসালায় ওনার অভিনয় কে ভুলবে? কে সত্য বল। অর্থের ওনার অভিনয় কে হ্যাঁ, ভুলবে? কে ভুলবে? মান্ডি। মান্ডিতে কে ভুলবে? হুম, মান্ডিতে ওনার থেকেও দুজনেই। বেশি হচ্ছে শাবানা আজমি। শাবানা আজমি, হুম, একদম মাসুম। আবার সিকুয়েল হচ্ছে 2। হুম। এরা এনারা না অভিনয়টাকে না ভীষণ খুব মানে আরাধ্য করে রেখেছে, মানে উপাসনা করেছে। এটা না হলে হয় না। এই যে ধরুন আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি, 25 তারিখে আমার শো। আপনার সঙ্গে যে কথা বলছি, আমার মাথার মধ্যে কিন্তু সারাক্ষণ ঘনের রিল ঘুরছে, সারাক্ষণ। এবং সেটা এত প্রেশার না, আপনাকে সারাদিন শুইয়ে রাখবে। মানে একটা একটা শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টারের মধ্যে ঢোকার জন্য না, ইটস নট দ্যাট ইজি। আমি 4টে রিল করে তারপরে হা করতে চলে, নো 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 নো, ইউ ক্যানট ডু দ্যাট। তার জন্য ঠিক কি ধরনের প্রস্তুতি আপনি নিচ্ছেন? এটার প্রস্তুতির একটা, অঞ্জনদার একটা প্রস্তুতি আছে। অঞ্জনদার সঙ্গে আমরা প্রায় 2 মাস ধরে রিহার্সাল করছি। উনি ভীষণ ফ্রি ফ্লো দেন, চলো চলো তোমরা ক্যারেক্টার নিয়ে এগো এগো এগো। এই এখন ঠিক 25 তারিখে শো, এইবার উনি এরকম কামড়ে ধরেন, চলো ইন বিটুইন দ্য স্ক্রিন, চলো। এখানে কোনো ফলসিটি আপনি করতে পারবেন না। গনেরিল কিরম ভাবে রাগে, গনেরিল কিভাবে তার প্যাশন ব্যক্ত করে, তার শারীরিক চাহিদা ব্যক্ত করে, সেগুলো জেনুইনলি করো, না হলে আবার করো, 5বার করো, 6বার করো, আপনাকে শেষ করে দেবে, ড্রেঞ্চ করে দেবে। এবং তার চেয়ে বড় তো নিজে নিজে মানে ওনার সত্যিই শারীরিক অবস্থা খুব খারাপ, মানে কোমরে বেল্ট, পায়ে নি ক্যাপ পরা, তা নিয়েও নিজের শরীর যখন খারাপ হয় না, ওনাকে দেখে মনে হয় যে কথা বলাই উচিত না। এই বয়সে মানুষটা লাস্ট, যে আমার জীবনের শেষ লেয়ারটা করে, আমার জীবনের শেষ থিয়েটার আমি আমার বেস্ট কমরেডদের নিয়ে করব, এটা এত ইম্পেটাস দেয় না, মনে হয় জীবনটাই দিয়ে দিই একদম। এরকম প্যাশনেট, এরকম প্যাশনেট থিয়েটার ডিরেক্টর আমাদের কলকাতায় নেই। অ্যান্ড ভেরি আনফর্চুনেট, বিশ্বাস করুন, ওনাকে না কলকাতা বুঝলোই না, কলকাতা বুঝলোই না। আমরা এত মধ্যমেধার না, এত মধ্যমেধার, বুঝলোই না ওনাকে, না অভিনেতা হিসেবে, ডিরেক্টর হিসেবে তো নয়, মানে থিয়েটার ডিরেক্টর, থিয়েটারে। থিয়েটার ডিরেক্টর হিসেবে। হুম। ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। এই যদি উনি আজকে মুম্বাইতে কাজ করতেন, যে অনেক ভালো কাজ করতেন। খারাপ লাগে, মানে হি ইজ মাই মাস্টার, হি ইজ মাই মেন্টর। খুব খারাপ লাগে আমার ওনার, ওনার মেরিটটা বোঝার, এত নন কম্প্রোমাইজিং, কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেন, উনি যেটা মনে করেন যে এটা ঠিক, এটা ঠিক, আমি শেক্সপিয়ারকে এইভাবে ইন্টারপ্রেট করব, এই সাহসটা কজনের থাকে বলুন তো? আজকে সারাটা দিন আমার মাথায় ঘুরেছে ওটা।
এবং এই যে আমি ঢুকলাম, 25 তারিখে আমি বেরোতে পারবো না। এটা এটা করতে তো হয়, একটা, হ্যাঁ, এটা এই যে প্রসেসটা আপনার এই যে করতেই হয়। আপনি যে এনগ্রসড হয়ে রয়েছেন টোটালি। এটা এনগ্রস না হলে আপনি কি করে করবেন বলুন তো? গডেরের মতো একটা চরিত্র, যে যে তার মানে শি ইজ নট কনজিউয়ালি হ্যাপি, তার একজন বাজে পার্টনার আছে হু ইজ ভেরি উইক, যে স্যাটিসফাই করতে পারে না, সে এডমন্ডকে ভালোবাসে, সে একসঙ্গে বাবাকে অফেন্ড করে, সে বোনকে ঘৃণা করে, সে একসঙ্গে রাজত্বও চায়। এতগুলো শেডস করতে গেলে তুই হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু রিড, ইটস জাস্ট নট লাইক দ্যাট হয়ে গেল চলো ভাই, না, ইটস নট দ্যাট। এটার জন্য যদি আমি আরো 4 মাস আমি কোনো মেগা সিরিয়াল পয়সা করি না, করবো না। আমি আই আই লিভ ইন গনেরেল, একদম থাকবো। আর এটা অঞ্জনদা বারবার করে বলছেন, শুনতে আমার খুব খারাপ লাগে, আমার আমার শেষ থিয়েটার, আমার শেষ থিয়েটার। কাজে আই হ্যাভ টু বি আ কমরেড অফ অঞ্জনদা, কিছু করার নেই। আপনার কখনো, আমি অন্য একটা বিষয়ে আসার আগে, এই যে আপনার প্রতিবাদী চরিত্র করার জন্য যে আপনার মুখিয়ে থাকা এবং সেটার দিকে আপনি হয়তো খানিকটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে নিজেকে খুঁজে পান যেসব চরিত্রে, আপনার কোনদিন আন্তিগোনা করার কথা মনে হয়নি? ওনাকে কেউ বলেনি, করলে আমি ভালো করতাম। অবভিয়াসলি আমার তো মনে হয়, কারণ আমি আন্তিগোনে দেখেছি হ্যাঁ, কারণ দেবেশ দুজনের। করছে, এখন তুর্না করছে, তুর্না খুব ভালো করবে, তুর্না ইজ এ ভেরি গুড অ্যাক্টর, বাট আই এম টু লিটল টু ওল্ড ফর আন্তিগোনা। না, হয়তো ওটা একটা সেটা সময় মেন্টাল ব্লকের ব্যাপার। আমার মনে হয় যে সাথী লেখাতি যদি করতে পারেন, আমিও করতে পারতাম, কিন্তু ভাবা হয়নি। ঠিক আছে, নো প্রবলেম। কেয়া চক্রবর্তীর আন্তিগোনে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। বাহ। আহ, ওই যে বন্দ্যোপাধ্যায় তখন করতেন ক্রেয়ন, হুম 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 আর হুম। কেয়া চক্রবর্তী করতেন আন্তিগোনে। সেটা একটা, আমার মনে হয় যে উম, ওই রকম একটা চরিত্র আপনিও কেয়া করলে। চক্রবর্তী আন্তিগোনেই তো, হ্যাঁ, উনি তো আন্তিগোনেই। হ্যাঁ, আন্তিগোনে ওনার একেবারে। মতো প্রতিবাদী, ওনার মতো আগুনমুখী মহিলা কজন আছে আমাদের বাংলায়? আমি এখনো বিশ্বাস করি উনি ছিলেন, আমি বিশ্বাস করি এখনো উনি আছেন। অপূর্ব। তারপরে সাথী সাথী দিয়েও সাথীলেখা শঙ্কর, পরে, পরে যখন শঙ্করপুরের সুকন্যা, রূপপ্রসাদ সেনগুপ্ত ক্রেয়ন করলেন তখন সাথীলেখা হ্যাঁ, সেনগুপ্ত শঙ্করপুরের করলেন। সুকন্যা, হ্যাঁ। হ্যাঁ, এখনকার আজকের হ্যাঁ, সমাজে ক্রেয়ন, হয়তো হ্যাঁ, আন্তিগোনা আমার পক্ষে ভালো হতো একটা ক্যারেক্টার। আমার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বলে আপনাকে আমি আপনি করুন, বললাম। আমি পাঠ করব। মেনি থ্যাঙ্কস, সো নাইস অফ ইউ। আমি এবার একটু ওই যাদের কথা হচ্ছিল, মানে এই যে ধরুন স্মিতা পাতেল, শাবানা আজমি, এরা তো এই যে 70-এর দশক থেকে বলা যেতে পারে শাম বেনেগালের হাত ধরে যে একটা ছবির ধারা তৈরি হলো, এবং তাতে এক ঝাঁক গিরিশ কার্নার থেকে শুরু করে গিরিশ সব, কার্নার, হ্যাঁ হ্যাঁ। থেকে ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, আরো অমরেশ অনেকে পুরী। অনেকে, অমরিশ পুরী, তারা, আমরা আমরা একটা অন্য ধারার ছবি দেখতে শুরু করলাম। তার আগে দু একটা ওই আগেকার পরিচালকদের গরম হাওয়া কি হ্যাঁ, বিমল সত্য, বিমল রায়ের দু একটা, হ্যাঁ, দো সত্য। বিঘা জমি ইত্যাদি, এইসব গুলোকে বাদ দিলে এই যে একটা শুরু হলো, এর বাইরে যে একটা মেন স্ট্রিম সিনেমা যেটাকে বলা হয়, হুম সেখানে যারা অভিনেত্রী হিসেবে জগৎ বিখ্যাত হয়েছে, হুম। আহ, তাহলে তাদের মূল্যায়ন আপনি কিভাবে করবেন একজন আহ, অভিনেত্রী আপনি হিসেবে? কি মুম্বাই, হলিউড না বলিউড, কোনটা না, বলছেন? আমি আন্তর্জাতিক স্তরের কথাটা যাচ্ছি না, আমাদের দেশে মানে হলিউড, আমি বলিউড আর প্রথমে কলকাতা থেকে শুরু করি, তাহলে কলকাতায় সুপ্রিয়া চৌধুরীর মতো প্রতিভাময়ী অভিনেত্রী খুব কম আছে, সাবিত্রী চট্টোপাধ্যায়। আমার মতে এনার দুজনে মানে অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী, এনাদের কাছাকাছি কেউ যায় না। মাধবী চক্রবর্তী, সরি। আর মুম্বাইতে, আহ মুম্বাইতে আমার একটু খুঁজতে হবে। মুম্বাই নূতন খুব অন্যরকম অভিনেত্রী, যিনি ভীষণ ভেরি ক্লোজ টু দ্য ন্যাচারাল ক্যারেক্টার, ভালো অভিনয় করতেন। আর নার্গিসের কথা কি বলবেন? আসলে নার্গিস এতটাই রাজ কাপুরের সঙ্গে প্রেমে ছিলেন যে মাদার ইন্ডিয়া ছাড়া ওনাকে আর কোথাও অভিনেত্রী হিসেবে পাওয়া যায়নি, পাওয়া যায়নি। প্রেমিকা হিসেবেই পাওয়া গেছে। আর আর তারপরে পরের দিকের অভিনেত্রীরাই বেটার, মানে আমি সেই সময়ের অভিনেত্রীদের খুব একটা ধরছে তার ভালো। মালা সিনহা যেমনি, গুরুদত্তের ছবিতে এত ভালো ভালো গান, ওয়াহিদা রহমান, অফকোর্স ওয়াহিদা রহমান ইজ ভেরি গুড, কিন্তু মালা সিনহা এত ভালো ভালো গানে লিপ দিয়েছেন, সে খুব ভালো। কিন্তু তারপরে অভিনেত্রী হিসাবে তারপরের থেকে মীনা কুমারী ভেরি গুড।
ভয়ঙ্কর। একটু একরকম হয়তো, কিন্তু যেটাই করতেন সেটাই ফার্স্ট ক্লাস, একদম খুব ভালো। আপনি মূলত নায়িকাদের কথা বলছেন, কিন্তু আমাদের এখানে তারাও একসময় নায়িকা ছিলেন, কিন্তু তাদের বেশি পরিচিতি চরিত্রাভিনেত্রী অনুভা হিসেবে। গুপ্ত, অনুভা গুপ্ত বা তারও আগে মলিনা দেবী, ছায়া দেবী, এদের মলিনা দেবী, ছায়া দেবীকে তো কোনো ক্যাটাগরিতেই ফেলা যায় না, এত ভালো ওনারা অভিনয় করতেন, ওনার বিহেভ করতেন। ভারতী দেবী, ভারতী দেবী। আপনি একটা জাস্ট ওই গপ্প হলেও সত্যি একটা দেখুন, তাহলেই তো সবাই বুঝতে পারবে যে কি গ্রেডের অভিনয় হতো সেই সময়। অসম্ভব ভালো। উম, মঞ্জু দেবীর কথা কেউ বলে না, মঞ্জু দেব অসম্ভব, মানে অনেক সময়ের থেকে এগিয়ে থাকা এগিয়ে ছিলেন। মানুষ, অনেক এগিয়ে থাকা মানুষ। এবং সেই সময় ঘোড়ায় চড়া থেকে ঘোড়ায় চড়া থেকে শুরু করে সবটা করতে জানতেন। এরকমই, মানে সেটা তো এই অর্থে যদি বলেন আপনি এগিয়ে থাকা, তাহলে তো মানে বহু আগে দেবিকা রানীর। ও বাবা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেবিকা বসু। না, আমি হিন্দি। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। তো আর এখানে মধু বসু, দেবকী বসু, এরাও তো প্রচন্ড। তাহলে সেভাবে দেখতে গেলে তো আরো বেশি, অচ্যুত কন্যার সময় অশোক কুমার, হ্যাঁ, মানে সেই সময় চুম্বন দৃশ্য পর্যন্ত তারা করেছেন। কিন্তু সেই তাদের তো কোনো প্রথাগত শিক্ষা, যেটা আর 70-এর দশকের পর থেকে আমরা যাদেরকে অভিনেত্রী হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি, মনে রাখছি, তাদের তো ছিল না। তারা কিভাবে নিজেদের তৈরি করতেন? আমার বিশ্বাস যে তাদের মানবিক মূল্যবোধ এবং তাদের বেড়ে ওঠাটা এত সুন্দর, তাদের জীবন যাপনটা এত সুন্দর, নিজের কাজের প্রতি নিষ্ঠা এত বেশি, যে সেই জন্যই তারা এত ভালো অভিনেতা হতে পেরেছেন। আপনি অশোক কুমারকে ভেবে দেখুন তো, ওনার কতটা বড় একটা ইনিংস। দাদামণি তো একদিনে হননি, কত বড়। আমি দিলীপ কুমারের কথা ছেড়েই দিলাম, সঞ্জীব কুমারের কথা ছেড়েই দিলাম, মানে উনি মানে বিদেশে জন্মালে 3টে অস্কার পেতেন, কৌশিসের জন্য পেতেন, আরো নয়াদিন নাইরাতের জন্য পেতেন। মানে আজকে আজকে আমি পড়ছিলাম আমজাদ খানের জন্মদিন, কি পরিমাণ ভালো অ্যাক্টর আপনি বলুন তো। শোলে গব্বর সিং এর পরে ওয়াজিদ আলী শাহ করেন, এবং ইকুয়াল গ্রেস নিয়ে। না না, আমাদের এখানে আছে, খুঁজে বার করা মুশকিল। মানে আপনারা গেছেন আমার বন্ধুর কাছে, খরাজ মুখোপাধ্যায়ের মতো অ্যাক্টর আমাদের বাংলায় খুব কম আছে, খুব কম আছে, আমি নিজে বলছি। মানে ও শুধু এই দিকের ওদিকের ফাংশন এইগুলো করে কেন, মানে পাতাল ঘরের পরে ওর একটাও ডেট থাকার কথা নয়, এত ভালো কাজ করেছিল। ওই ভুল চয়েস কিন্তু মানুষকে খুব ভুল দিকে নিয়ে যায়। যে চয়েসটা শাশ্বত খুব ঠিকঠাক করেছে, বলে আজকে ও কলকি করতে পারে। ঠিকঠাক চয়েস ইজ ভেরি গুড। তুমি এখানে কমার্শিয়াল কাজ করে 4টি টাকা রোজগার করে তুমি নিজেকে গ্রুম করে মুম্বাই গিয়ে ভালো কাজ করবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। রজতাভ দত্ত কি করছে, এত ভালো একজন অ্যাক্টর, গাঁটের ব্যথা ফ্যাথার অ্যাড করছে কেন? নিজেকে এত সহজে রিচেবল করে দেওয়া ঠিক না। যে অনেকদিন আগের কথা, ওই উত্তম কুমার বলেছিলেন শুভেন্দুকে যে নিজে দাঁড়িয়ে তেলটা নিস না, দরকার ওটা আজকেও দরকার। আজকে খুব সহজে লোকজনের কাছে শাহরুখ খান যেতে পারে, বিকজ হি ইজ আ স্টার। আমরা কেউ স্টার নই। কাজে আমরা যদি আমাকে যদি হচ্ছে চানাচুরের অ্যাড, ধূপের অ্যাড, মশা তাড়ানোর অ্যাড, কি বলে ওটাকে, মলমের দাঁত হাজা চুনপুরির এসবেতে দেখা যায়, তাহলে আমার আইডেন্টিটি কোথায় গেল? আমার খুব খারাপ লাগে এটা। আমার আইডেন্টিটি যদি অভিনেত্রী হয়, আমি শুধু অভিনয়টাই বেচবো, অন্য কিছু না। এটা আমি ভীষণ বিশ্বাস করি। আমি সেই জন্য কোনো মাচায় যাই না, আমি কোনো ফিতে কাটি না, কেন মায়ের মুখ দেখে আমি পয়সা নিই না, সরি। কাজে আমি একটু যদি ব্যতিক্রম হই, আমার কাজ কম হবে, আমার কোনো অসুবিধা নেই তাতে। আপনার অভিনয়ের পাশাপাশি আপনি পরিচালনার কথা কখনো ভাবেন না?
লোকে, আমি থিয়েটার পরিচালনা করেছি অনেকগুলো, প্রত্যেক হ্যাঁ। বছর, মানে প্রত্যেক বছর ইন্দ্রাশিস লাহিড়ীর জন্মদিনে আমি ইন্দ্রাশিসকে নিয়ে কাজ করি। ওই দরজাটা খুললে দেখতে পাবেন, ওখানে আছে। আমি 9 সেপ্টেম্বর প্রত্যেক বছর করি, কিন্তু এই 2 বছর করোনার সময়ও আমি একটা ওই ট্যামারিন্ডের ওপরে একটা রেস্টুরেন্টের মধ্যে আমি একটা বাসভূমিটা পাঠ করে অভিনয় করেছিলাম। কিন্তু তারপর 2 বছর ধরে এত টাকা পয়সার ডামাডোল, যে কেন আমাকে তো পুরোটাই আমায় দিতে হয়, সেজন্য 1 বছর করতে পারিনি। আবার যদি পারি করবো। থিয়েটারটা ডিরেক্ট করি আমি। হুম। তবে আমার মাথায় আছে একটু শর্ট ফিল্ম, কারণ এখন তো অনেকেও হ্যাঁ, সাহস আমি করে সেই করছে। দিকটাই বলছি। কারণ আমাকে অনেক লোকেই বলেছে যে তুমি পারবে, তোমার ডিরেক্টোরিয়াল কাজ না, হবে। এবং আপনি যখন একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন সমাজকে, একটা চরিত্রকে, তখন আপনার দৃষ্টিকোণ থেকে তো ছবিও অন্যরকম হতেই পারে। হ্যাঁ, মানে আমি একটা গল্প মাঝখানে আনন্দবাজারে পড়লাম, আমার কয়েকজন বন্ধুকে শুনিয়েওছি সেটা। আমার আমার ছবি হলে, সেটা 15 মিনিট ছবিও যদি হয়, খুব সাইকোলজিক্যাল ছবি হবে, খুব। আই উইল নট গো ফর একটা অসম বয়সের প্রেম, হ্যান ত্যান। মানে গল্পটা এরকমই ছিল যে আহ, একজন ভদ্রমহিলা বা আহ, তার তার মেয়ে জীবনে কোনোদিনও ভয় পায়নি, কোনোদিন না। এবার সে একটি ছেলের প্রেমে পড়ে। সেই ছেলেটি আসে, তার মা তাকে বলে যে তুমি জানো তো, ও কিছুতে ভয় পায় না, কিন্তু ও একটা জিনিসে ভয় পায়, ও যদি কাউকে ভালোবেসে ফেলে, ও ভালোবাসা হারানোর ভয় পায়। ছেলেটি সেটা শুনে একটু অবাক হয়ে বললো যে, তাহলে আমি বললো যে হ্যাঁ, সেজন্য তুমি একটু সাবধানে থাকো, আমি বলে দিলাম। ছোট্ট গল্প। এবং তারপরে একটা ফোন আসে মেয়েটির কাছে। আহ, মেয়েটি বলে যে, মেয়েটিকে তার মাসি ফোন করে বলে যে হ্যাঁ রে, তোর মায়ের রিপোর্টটা এসছে, ও ভীষণ, ওর ভীষণ ওইটাই বেরিয়েছে যে ওর নিজের কাছের মানুষকে হারাতে খুব ভয় পায়। এই দুটোরই ফোবিয়ার দুটো নাম আছে, নামটা মনে পড়ছে না এখন। কিন্তু আমার মনে হয় আমি ছবি করলে এরকম ছবি করবো। কারণ আমরা এখন না সবাই খুব সাইকোলজিক্যাল প্রবলেমে আছি, জানো তো, ভীষণ। মানে সেগুলোর যে কতগুলো নাম, মানে প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক, হ্যান ত্যান, অনেক কিছু। উই আর ইন আ ভেরি স্ট্রেসড টাইম। সো আমার এখন খুব একটা প্রেমের গল্প বলার ইচ্ছা নেই। আই উইল গো ফর সাইকোলজিক্যাল ফিল্ম, মেবি ফর 15 মিনিটস, কিন্তু করবো এবছরটা যা। হ্যাঁ, অবশ্যই সেটা আপনি যখন ভাববেন। আজকে যেমনি একটা একটু ইন্টারাপ্ট করি, তুমি হ্যাঁ, বললাম, না, না, আজকে না। যেমনি একটা গল্প পড়লাম, হুম। গল্পটা খুব মরবেড। একটা মানুষ সে ফুটপাতে শুয়ে থাকে, রাস্তা থেকে খাবার করে ঢোকায়। একদিন হঠাৎ দেখছি যে ভীষণ একটা জায়গায় হসপিটালে গন্ডগোল হচ্ছে ভীষণ। তো গিয়ে দেখছি আবার কেউ মরেছে, এরকম রোজই তো মরছে, হ্যান ত্যান। তারপরে এসে দেখে যে ওর পাশেই ওর ওপর আলু থালু উলুছুলু ভাবে একজন লোক বসে আছে। বললো যে কি হলো, কি হয়েছে দাদা, কিছু জানলেন? বললো, ইস, আমার সময়ের আগে চলে গেল। বলে যে, ইস, একজন তো মেয়েটার মুখটা চেপেছিল, দুজন তো হাতটাও টেনেছিল, একজন তো বুকের উপরে উঠেছিল, আমি ওঠার আগে মরে গেল। ভয় পেয়ে গেছিলাম, বলিস আমার সময়টা এলো না, আমার আগে মরে গেল। ভয়ঙ্কর মরবেড। মানে কি কন্টেম্পোরারি, তুমি ভাবো কি কন্টেম্পোরারি, এটা যদি ঠিক করে করা যায় ছবিটা, যে এই সাইকোলজিও আছে, যে রেপ হওয়া অবস্থায়, মানে মরে যাওয়া অবস্থায় তার আফসোস হয়ে গেল সে রেপটা করতে পারলো না। আচ্ছা, উই আর ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন। আর আমি তো, মানে আমি খুব সিরিয়াস রিডার, মানে আমি খুব ভয়ঙ্কর ভাবে খবরের কাগজ পড়া, কাটিং করা, এ করা। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নেই, আমার সময়টা ওগুলো নিয়েই কাটে। অ্যান্ড আই থিঙ্ক আ লট, আপনার কি মনে হয় যে এই যে সমাজে এটা যে ক্রমশ বাড়ছে, এই প্রবণতাটা, এটার কারণটা কি? পুরুষদের নারীর প্রতি আকর্ষণ চিরকালীন, এবং সুযোগ পেলে কিছু মানুষ তার সুযোগ সদ্ব্যবহার, যদিও এটাকে সদ্ব্যবহার কথাটা বলা উচিত নয়, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগানোর মানসিকতাও চিরকালই মানুষের মধ্যে থেকেছে। কিন্তু এই হারে মেয়েরা আমাদের সমাজে বরাবরই অত্যাচারিত, সেটা বাড়িতে, বাইরে, এটা তো ফ্যাক্ট হয়ে গেছে। কিন্তু এই যে এত গণধর্ষণ, এত মেয়েদের উপরে সকলে মিলে অত্যাচার,
এই জাতীয় জিনিস, এবং অনেক সময় তাদের চেনেও না, অচেনা অজানা। ওই ফেসবুকে আলাপ হয়, তারপরে নিয়ে যায় এটা হয়। বেহুশ করে, তারপরে হ্যাঁ, তো whatever এইগুলো এগুলো এটা বাড়ছে, সেটার কারণটা কি? আমি তো আপনার angle আমি আপনাকে একটা বলছি একটা কথা, যে আমি মাঝখানে ইউটিউবে ইউটিউবে কিছু জিনিস দেখছিলাম সিঙ্গেল মাদার উইথ চাইল্ড, মানে ম্যাক্সিমাম মণিপুর ওই ধরনের, দুদিকে দুটো বাচ্চা, পেছনে একটা ব্যাগ নিয়ে খাবার আনতে যাচ্ছে। খাবার কেটে, মানে হয়তো একটা ডুঙ্গি মতো এরকম বানাবে, সেটাতে নিয়ে গিয়ে মাছ আনবে, করবে, সব করবে, তার মধ্যে বাচ্চাকে খাওয়াচ্ছে, সব করছে। যেভাবে ওরা গাছগুলো কাটে না, একজন গিয়ে করে দেখাক তোকে ধর্ষণ, ওইখানেই নামিয়ে দেবে, ওইখানেই নামিয়ে দেবে। এই যে কিছুদিন আগে দেখা গেল একজন ভদ্রলোক, একজন লোক, সে প্রচুর মহিলার সঙ্গে সম্পর্ক রাখতেন, একজন গিয়ে ব্লেড দিয়ে কেটে দিয়েছে গোপনাঙ্গ। মেয়েদের এটা করতে হবে, এটা না করলে কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হোক ভায়োলেন্স, হোক ভায়োলেন্স, জীবনে যাতে তারা আর কোনো মহিলার দিকে বা কোনো মহিলার যৌনাঙ্গে কোনো রকম অ্যাটাক করতে না পারে। কেটে দাও, কেটে দাও, একদম কিচ্ছু হবে না তাতে। একজন প্রথমে সাহস করবে, তারপর দুজন করবে, তারপর তিনজন করবে, তারপর করবে, ওটাই করবে। এই এই ভয়টাই, ভীতিটা যদি পুরুষের মধ্যে না যায়, এটার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আর তোমার ধারণা শুধু মহিলারা ধর্ষিত হয়, পুরুষরা হয় না? প্রচুর হয়, প্রচুর হয়। কম বয়সে 15-16 বছরের বাচ্চারা হয় না ধর্ষিত? হয়। মুম্বাইতে মারাত্মক রকম জিগলো কালচার আছে। প্রডিউসাররা, মহিলা প্রচন্ড নামি দামি প্রডিউসাররা, বয়স্ক মহিলারা, তারা যে ওটা ওদের জীবিকা, সেটা ধর্ষণ বলে ধরা হয় না, কারণ দে হ্যাভ বিন পেড ফর দ্যাট। কিন্তু সবাই কি তাতে খুশি থাকে? তা তো নয়। ইটস নট দ্য ওয়ান ওয়ে রাউন্ড। এই তুমি আমাকে একটা কথা বলো, আজকে অভয়ার ব্যাপারটা ভীষণ দুর্ভাগ্যজনক, কিন্তু প্রত্যেক দিন তো হচ্ছে, কজনের পাশে আমরা দাঁড়াচ্ছি? এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আলটিমেটলি? 4,880 টাকার একটা ফান্ড হয়েছে, কোথায় যাচ্ছে টাকাগুলো? কোথায় যাচ্ছে? কোথায় লয়ার্সের শুনানির মধ্যে 5 মিনিট অভয়কে দেওয়া হয়েছে, বাকি সমস্তটা জুনিয়র ডাক্তাররা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কোথায় সিসিটিভি বসবে, কোথায় বাথরুম হবে, কোথায়, এগুলো কি হচ্ছে এটা? এটাকে অভয়া চলে গেল, অভয়া কোথাও নেই আর এখন ইস্যুতে, কোথাও নেই। এই যে যারা হাঁটছে, তারা কজন সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করায় গো? সব তো আমার বন্ধু, সবাই বেসরকারি নার্সিংহোমে ফাটিয়ে চিকিৎসা করায়। তারা জানে একদিন সরকারি হসপিটালে ডাক্তাররা না গেলে কি অবস্থা হতে পারে। তোরা কিসের জন্য রাস্তায় হাঁটছিস? মুখ দেখানোর জন্য? সরি, আমি খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ আমি না এই হিপোক্রেসি গুলো একদম নিতে পারি না। আগে বোঝ কোন পারপাসটার জন্য করছিস তোরা। আমরা এবারে ইন্টারভিউ শেষ করব। আমরা খুশি হলাম আমি এসে, আপনারা আসার ফলে আমি এতটা মন খুলে কথা বলতে পারলাম। এবং আপনার এই প্রস্তুতির মধ্যে বোধহয় একটুখানি ব্রেকেরও দরকার ছিল, যে চাপের মধ্যে আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনি সে রিলিফটা আপনারা দিলেন, আমি কথা বলে খুব ভাল লাগলো। দেবাদিত্য ধন্যবাদ তোমার ফোন করার জন্য, পার্থ ধন্যবাদ, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।